গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি কোথায়? এখন দোতলায়। সকালবেলা এখন কটা বাজে বলো তো? ওই 9:30 মতো। একটা ছেলে আছে এখানে যে ওয়াশিং মেশিন দেখে, এসি দেখে, সমস্যাটা শেষ নেই। এসিটাও জানি কি হয়েছে, তবে এসিটা যাই হোক না কেন এই লোকটা হাত দেয়নি। বলছে আপনারা যেখান থেকে এসি নিয়েছেন তো সেখানে তো আপনার 5 বছরের ওয়ারেন্টি ছিল, তো তাদেরকে ফোন করেন, তারা এসে ঠিক করে দিয়ে যাবে, তাহলে সেটা আমাদের সুবিধা হবে। আর ওরা তো একবারে টাকা নিয়ে নিয়েছিল, ওইভাবেই কথা হয়েছিল। তো উনি চলে গেল, তো ওনাকে দিয়ে আবার ওয়াশিং মেশিন দেখিয়েছে। বিশ্বাস করবে না, মেশিন ঠিক আছে কিন্তু কিছু একটা করলো আর কি, ড্রাই ওয়াশের যেটা সেটাতে সমস্যা আছে। আমি নিচের থেকে আওয়াজ পাচ্ছি মেশিন চলছে। ওরা চলে গেছে কখন ঠিক করে দিয়ে। তোমাদের গৌতম দাদা ভাই এটা চালিয়ে রেখে চলে গেছে, গিয়ে নিচে ওই বাহুগুলি দেখছে। আমি হঠাৎ করে ভাবছি উপরে কিসের আওয়াজ হয়, আমি তো মেশিনে কোনো জামা কাপড় দিইনি। এসে দেখি মেশিন চলছে, ড্রাই ওয়াশ হচ্ছে, খালি এমনি শুকনা, কাপড় নেই। তারপরে এই যে এখন এসে বন্ধ করলাম। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। কোনো কাজ মানে ওইভাবে করে না। ওই দেখো সুইচ এখনো দেখো না, এখানে লাইট চলছে, বাথরুমের লাইটে চলছে। বাথরুমের লাইটে কোনো দরকার আছে কি? চলছে। এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমি ওইগুলো কেচেছিলাম, নাড়তে পারিনি, এগুলো এখন মেলে দিয়ে আসবো। এই যে এখন মেলতে যাব। দেখো চলে এসেছি ছাদে, আর তোমরা জাস্ট রোদটা দেখো। এই রোদে মানে এখন কটা বাজে, উপরে হলে 9টা 9:30 বাজে। জাস্ট রোদটা দেখো, এই রোদের মধ্যে মানে আমি যেন পুড়ে যাচ্ছিলাম, জাস্ট পুড়ে যাচ্ছিলাম। তো আমাকে একটা বোনু কমেন্ট করে বলেছিল যে কি ঘরের মধ্যে কি জামা কাপড় নাড়ো রোজ রোজই। এই একটা রিজন হচ্ছে এইটা, এই রোদের মধ্যে উপরে আসবো, তারপরে আর দোতলায় দিয়ে রাখলে কি বলো তো এমনিই কড়কড়ে হয়ে যায়, সে শীতকাল বলো আর গরমকাল বলো। যার জন্য যদি হয়ে যায় ওইখানে অত জায়গা রয়েছে তাহলে আমি ছাদে কেন আসবো। হ্যাঁ, তবে রোদের শুকনাতে জামা কাপড় একটু সেটা অন্যরকমই হয়। তবে এখন যা গরম পড়েছে এখন আর রোদের শুকনা লাগবে না, ওই দোতলা যা গরম, ওই দোতলার গরমেই কিন্তু জামা কাপড় একদম শুকনা হয়ে যাবে। যাই হোক, কদিন একটু ঘুমিয়েও নিলাম, বেশ ভালোই ঘুমিয়েছি জানো তো, দুপুরবেলা বেশ ভালো রেস্ট হয়েছে। কিন্তু বোধহয় কালকে না হয় পরশু আসতে পারে মেয়েরা। আর তোমরা অনেকেই বলেছো, যেমন বিউটিও বলছিল যে শিল্পী তুমিও ঘুরে আসতে পারতে কিছুদিন দিদিভাই, মানে আমার বাপের বাড়ির থেকে। সত্যি বলতে এগো তো দিদি যাচ্ছে না, সেকেন্ডত কিছুদিন পরে আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। এখন যদি দিদি অনেক ছুটি নিয়ে নয় তাহলে পরে গিয়ে আর ছুটি পাবে না। সমস্যাটা অনেক দিকে, আর আমার একলা এখন না বল্লভপুরে গিয়ে মজা পাই না, মানে সেই আনন্দটা পাই না। হ্যাঁ, মা তাও খুব দুঃখ করছিল যে হ্যাঁ আমি মরে গেলে তারপরে দেখবো কি করে আসিস, আসলে পরে কে রান্না করে খাওয়ায়। হ্যাঁ, তো মা খুব দুঃখ করছিল, কিন্তু আবার এদিকে দেখো গৌতমকে কে রান্না করে দেবে? বেচারা এই যে দিন রাত 24 ঘন্টা ডিউটি করে, তো ঘরে এসে যদি খাবারটা ঠিকমতো না পায়। আর তোমরা তো জানো যে এখন ওই ঘরে আমার শাশুড়ি মারও অনেকটা বয়স হয়েছে, আর ওনার হাতে ফেলে দিয়ে এইভাবে যাওয়া যায় না। আর গৌতমের একটু খাওয়ায় প্যাকনা আছে, সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারো। ওকে একবেলাটা আরেকবেলা খাবে না, এমন না যে সকালে করলো সেটা দুপুরে দিয়ে দিল, বা দুপুরে করলো সেটা রাত্রে দিয়ে দিল, খেয়ে নিল, ওরকম তো খাবে না। তো এই জন্য আর গেলাম না গো। আর গৌতমও বললো, বলে তুমি আবার এতদিন থাকবে কেন, মেয়েরা থাক কিছুদিন, তুমি চলে এসো। যার জন্য আমি কিন্তু ওদেরকে ছেড়ে দিয়ে তারপর চলে এসেছিলাম, এই হয়েছে ব্যাপার। আর এই যে গাছগুলোর অবস্থা দেখেছো, মানে এই ব্যালকনির রোদে মানে পুরে একেবারে পাতা মাতা সব মরে গেছে। আর তারপরে হচ্ছে কিছুদিন জল পড়েনি, আর এই অবস্থা একটা। তাই ভাবি বিয়ের পরে কি সমস্ত দায়িত্বই একটা মেয়েদের উপরে চলে আসে? আমি জানি না, আমার এত বছর 20-21 বছর বিয়ে হতে যায়, জানি না। আমি জানি না গৌতম এত বছর কিভাবে কাটিয়েছে। আমি মাঝে মধ্যে আমার শাশুড়িকে প্রশ্ন করি, আমি বলছি মা তুমি ওইভাবেই ওকে মানুষ করেছে? অবশ্য জানো তো, আবার এইটাও ভাবি প্রচণ্ড কষ্টের ডিউটি করে। মানে সব থেকে বড় কথা কি বলতো, গায়ে পরিশ্রমের থেকে মেন্টালি প্রেশারটা আসে। যত এক্সপ্রেস ট্রেনগুলো আছে সবই তো ওর আন্ডারে থাকে। একটা ট্রেন যদি রাস্তায় একটুখানি গন্ডগোল হয়ে যায় সেটা কিন্তু কৈফত ওকেই দিতে হয়, উপরে কৈফত ওকেই দিতে হবে। সব ওর যা কর্মচারী রয়েছে তারা তো সব বলবে স্যার জানে। এবার গৌতমকেই দেখতে হয়। এবার যদি একটু গড়বড় হয়, জানো তো কিছুদিন আগে করমণ্ডল তোমরা দেখেছো না, যে আমাদের এখানে করমণ্ডল যখন অ্যাক্সিডেন্ট, ঝাড়গ্রামের ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন গৌতমের নাইট ডিউটি ছিল। কিন্তু কি বলতো, ওই গাড়িটা ও দেখেনি, ওই দিন আবার আরেকজন ছিল, যার জন্য গৌতম কিন্তু বেঁচে গেছে।
হ্যাঁ, যার কাছে ছিল ওনাকে কিন্তু কৈফিয়ত দিতে হয়েছে। অনেক কিছু হয় ঝামেলা, সেগুলো রেলেরাই বোঝে। তো অনেক সমস্যা আছে গো, সবসময় অনেক সময় তো বলি, আবার এইটাও বলতে হবে যে সত্যিই খুব চাপ, মানসিক একটা টেনশন আর কি। হ্যাঁ, আমাকে অনেকেই ওর স্টাফরা বলে, বৌদি যে আমাদের যে কাজটা না নর্মালি থাকলে একরকম, যেহেতু এরা এসএসসি, এদের ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। আর এখন যেহেতু সিনিয়র হয়ে গেছে, এদের চাপটাও অনেকটাই বেশি। আর দেখলে আজকে করলাম পাট শাকের ডাল, কি ভালো খেতে হয়, তোমরা এইভাবে করো জানো তো, খুব খেতে ভালো হয়। এই যে পাট শাক, আর পেটটাও না খুব ঠান্ডা থাকে। আমাকে একটা বুনু কিন্তু বলেছিল যে এই গরমে পেট ঠান্ডা থাকবে সেই রকম রান্না, এই একটা কিন্তু পাট শাকের ডাল অবশ্যই করতে পারো। এটা কিন্তু এই গরমে পেট ঠান্ডা রাখবে। তারপরে এই যেমন ঝিঙার শুক্তা, সেটা অবশ্যই তোমাদের এই গরমে আমি কিন্তু শেয়ার করব যে কিভাবে করা হয়। গৌতমের ভাতটা দিয়ে দিচ্ছি। গৌতম বলছে তুমি আর কুমড়ো ভাজা আমাকে দিতে হবে না, তুমি আমাকে খালি ডাল দিয়েই দিয়ে দাও, কারণ এই ডালটা আমাদের ঘরে গৌতম কেন, আমার মেয়েদেরও খুব ফেভারিট, খুব ভালো লাগে খেতে। আর কুমড়োটা দেখো লাল লাল করে ভেজে নিলাম। তো এখন না খাওয়া হলেও দুপুরে খাওয়া হবে। তো আমি কিছুটা হলেও খাবো। আর কুমড়ো ভাজা দেখবে বেশ ভালোই লাগে গরম গরম ভাতে কিন্তু খেতে। আর কুমড়োটা এত ফ্যাকাশে ছিল না, একটু মিষ্টি না। এখন বলছে লাইটগুলো বন্ধ করে দিয়ে আসছো, মানে টিভি দেখছে, এখন আমি উপর থেকে আসছি, আমার কাছে লাইটগুলো বন্ধ করে দিয়ে আসছো। আরে সকালে করলাম হচ্ছে তোমার ডাল, কি পাট শাকের ডাল, সত্যি খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবে, কি যে ভালো লাগে, একটা দিয়েই খাওয়া হয়ে যায়, সঙ্গে আর সাইডে কিচ্ছু লাগে না। তবু ভাবলাম একটুখানি কুমড়ো ভেজে নিই, একটুখানি কুমড়ো ভেজেছি, দুজনেই তো খাবো। মেয়েরা কালকে নয় পরশু দিন ঘরে চলে আসবে, কারণ ছোটো মেয়ের টিউশনি স্টার্ট হয়ে গেছে, সব মিসরা ফোন করছে, আর রাখা যাবে না। যাই হোক, কয়েকদিন ঘুরেছে, কিন্তু বড় জন আর কয়েকদিন থাকতে পারতো, কিন্তু ওরও যেহেতু সামনে 12 ক্লাস, আমি চিনা বাবা চলে এসো, আবার স্টার্ট করে দাও সব রুটিন যা আছে স্টার্ট করে দাও। আর এখন হচ্ছে গৌতম বললো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি খাবে। তো মোটামুটি তো রান্না দেখেছো হয়ে গেছে দুজনের জন্য, কত কি, কালকের মাছের ওই তরকারি রয়েছে, কালকের শাক ভাজা রয়েছে, ওইগুলো আমি এখন জানি না খেতে পারবো, আমার ইচ্ছা করছে না, কিন্তু দুটো মাছ, পেটির মাছ দেখে, মাছটা দেখে মায়া লাগছে, ফেলতে ইচ্ছা করছে না, এরকম ব্যাপার। তো চলো একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি, ধীরে ধীরে করছি আর কি কাজ। তোমরা অনেকেই বলছো দিদি ভাই তোমার চোখগুলো মুখগুলো ফুলে গেছে, হতে পারে ওষুধটা খাচ্ছি, ওষুধটা খাওয়ার জন্য হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। চলো ঠিক আছে, যাই হোক ফাইনালি এবার ভাবলাম একটু খেয়েই নিই, তারপরে রান্না করব, যদিও এত হুড়াহুড়ি নেই, একটা তরকারিই তো করব, ও পরেও করতে পারবো, যার জন্য ভাবলাম একটু খেয়ে নিই। আর গৌতম যেহেতু বাহুবলী দেখছে বসে বসে, আমাকে বলছে একটু খেয়ে নিতে পারতে এখন, তো ভাবলাম খেয়ে নিই। এই যে মাছের তরকারিটা নিয়েছি, আবার রেখে দিয়েছি, খাইনি। আর একটু আমি আবার একটু দেরি হয়েছে, কারণ এই যে লোকগুলো এসছিল এসিটা ঠিক করতে, তো এসিটা ঠিক করতে আসছে, যদিও ওরা ওদের দ্বারা হবে না, ওরা হাতও দেবে না। যাই হোক, কিন্তু কুমড়ো ভাজাটা না চিনি দেওয়াতে বেশ ভালোই লাগছে, আর সব থেকে ভালো লেগেছে কালকে শাকটা। তো ছান কমপ্লিট, খুব গরম পড়েছে, এসিটা তো আজকে ঠিক হলো না, আবার কোম্পানিতে ফোন করতে হবে। আর স্নান করে ঠাকুর পুজো দিয়ে গৌতমকে ভাতটা দিয়ে দিলাম, গৌতম এখন ডিউটি বেরিয়ে যাবে। আর এখন আমি পুরো রাত 10টা অবধি একলা ঘরের মধ্যে। আমার না খিদে নেই, আজকে খাবো না, একটুখানি দুধগুলো এত বেশি রয়েছে, ওইটার একটু ছানা কেটে নিয়েছি, ভাবলাম যে বিকেলের দিকে ওই ছানাটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, ওইটা বরং ভালো হবে, আমার এদিকে ডাইটও হয়ে যাবে, আর এদিকে হচ্ছে গিয়ে ছানাটাও শেষ হয়ে যাবে, আর ভাতও খেতে হবে না। একলা থাকলে বেশ সুবিধা বলো। আর রান্না একদমই কিছু করিনি, ওইগুলো দিয়েই গৌতম খেয়েছে, শুধু গরম গরম মাছটা ভেজে দিয়েছি, বলছে ঝোলা, প্রথম বলেছিল বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে করতে, তো পরে বলছে আর করো না, থাক গিয়ে গরমের মধ্যে ইচ্ছা হচ্ছে না, তার থেকে বরং মাছটা ভেজে রাখো, ভেজে দিয়ে দাও। তো ওই তো ডাল, মানে পাট শাকের ডাল, মাছ ভাজা, কুমড়ো ভাজা, কালকে শাকটাকে সুন্দর করে ভেজেছি, ওইটা সকালে আমি খেয়ে নিয়েছি। মাছের তরকারিটা দেখেছো নিয়েছি, সেটা আবার রেখে দিয়েছি, আবার আর খেতে ইচ্ছা করছে না। কালকে মেয়েরা চলে আসবে, দাদা আসবে, আর মামার ছেলে দুজনে আসবে, কারণ ওই যে কম্বলগুলো রয়েছে এখানে, এই কম্বলগুলো নিয়ে যাবে, তো ওই জন্য দুজন আসবে। ঘামছি প্রচুর, ফ্যানটা অফ করে রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে, পরে আবার আসছি, ঠিক আছে, একটুখানি বসি হাওয়ার মধ্যে।
এখন অনেকটাই বেজে গেছে, তো এই যে এখন নিচ্ছি মুড়ি। ভাত খাওয়ার একদম নেশাটাই নেই, এনার্জিটাই নেই। আর সকালে সেই কুমড়ো ভাজা, শাক ভাজা, ওই মাছের তরকারি একবার নিয়েও আবার নিয়ে ফেরত রেখে দিয়েছি। তারপরে দুপুরে হাত দিয়ে দেখি পুরো নষ্ট হয়ে গেছে, ফেনা উঠে গেছে। দুটো পিস ছিল মাছের পেটির পিস, জানো তো। ওই থাকি, আমারও আর ইচ্ছা করে না গো, ওই আমিও ওদের মতোই অভ্যাস হয়ে গেছে। তো এখন ভাবলাম এই যে ছানাটা রয়েছে, এই ছানাটাও নয়তো ফেলানো যাবে। তো এই ছানাটা দিয়ে, আর মা দিয়েছিল অনেকগুলো রসগোল্লা, দাদার হাতে পাঠিয়েছিল। তো সেই রসগোল্লাগুলো আমি আর গৌতমই খেয়েছি এই কদিন। আজকে লাস্টে ফাইনালি আর একটা রয়েছে, ওই শিরা টিরা দিয়ে রসগোল্লাটা দিয়ে আর ছানাটা দিয়ে মুড়িটা বেশ সুন্দর করে মেখে নেব। বেশ দুপুরে আমার কিন্তু লাঞ্চটা বেশ ভালো হবে, একটু আলাদা টাইপের লাঞ্চ, কিন্তু ভালো লাগবে বেশ। আর আমার যেন ইদানিং জানি না মোটা হওয়ার লক্ষণ কিনা, মিষ্টি মিষ্টি একটু বেশ ভালোই লাগছে। মেখেও নিলাম, এবার চলো ঘরে গিয়ে বসে বসে খেয়ে নেব। ভাত খেতে ইচ্ছা করছে না তোর? একদমই ভাত খেতে ইচ্ছা করছে না। সকালে ওই অনেকটা মনে ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন 3টা বাজে। এখনও যদি কিছু না খাই তাহলে ওই যে সময় মতো সময় খাওয়া, সময়ে খাওয়াটাই ঠিক। যদিও আমি তোমাকে এই কথাটা বলছি, অথচ আমি তো সেটা করি না, করা হয়ে ওঠে না সব সময়। অ্যাকচুয়ালি কি বলো তো, অভ্যাস হয়ে গেছে। ওই বিয়ের পর থেকে ওইরকম মানে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে রান্না করে নিয়ে থাকি, 11:30টার মধ্যে তো রান্না হয়ে যাবে, ঠিক তারপরে খেয়ে নেবো। আর আমার দুপুরের রান্না কি বলো তো, ওই যদি 10টার পরে 10টার 10:30টা 11টার পরে যদি হয়ে যায় না, সেটা যেন একেবারে হাইফাই লাগে। তাও 12টা অবধি ঠিক আছে, তারপরে গেলে তার কোনো কথাই নেই। তবে আমি বেশিরভাগই চেষ্টা করি 11টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে। একদম 12টার মধ্যে গ্যাস ট্যাস সমস্ত কমপ্লিট হয়ে যাবে, মোছা টোছা, তাহলে ঠিক হয়। চলো খেয়ে নিই, তারপরে আসছি। একবারে বিকালে দেখা করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো এই যে আমি এখন যাব একটুখানি হাঁটতে। আর এখন তো রোজই বিকেলে একটু করে হাঁটতে যাচ্ছি, সব দিন তোমাদের কাছে শেয়ার করছি না। তো গৌতম বললো আমাকে একটু আদা চা করে দিয়ে যাও। তো ওই যে গৌতমের জন্য একটু আদা চা বসিয়েছি, একটু বেশি করেই বসিয়েছি, এখন খাবে। আমি যদি আসি, এসে আবার আরেক কাপ গরম করে দেবো। আর যদি দেখি যে আমি একটু দেরি হয়েছে আসতে, তাহলে ওকে বলে গেছি যে তুমি একটু গরম করে খেয়ে নিও। আর রাত্রে আজকে আমাদের ওই যে দুপুরে হয়েছে, আর বাবা ওইগুলো কেউ খাবে না। রাত্রে আজকে আমাদের হয়েছে খুদের ভাত। গৌতম বলছে একটুখানি খুদের ভাত করে ফেলো না সব কিছু দিয়ে। তো দেখো পটল, আলু, বেগুন, তো সব কিছু দিয়ে, অনেকগুলো লঙ্কা, একটু কালো জিরা ফোড়নে দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, দিয়ে বেশ চালটাকে সুন্দর করে ভেজে ফ্রাইড রাইসের মতো করে, তারপরে কিন্তু ফ্রাইড রাইস এইভাবে করে না, যদিও ফ্রাইড রাইস আগে রাইসটা করে নেয় পোলাওর মতো করে। যাই হোক, পোলাওর মতো করে এই যে করে নিয়েছি। এবার আমি এই যে গৌতম বলছে কি আমার ভাতটা একটু মেখে দাও, তখন আমি বললাম তাহলে এক থালায় খেয়ে নিলে হতো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা কোনো দিন না, গৌতম আর আমি এক থালায় কিন্তু খাইনি বিয়ের পর থেকে, ওই বউ ভাতেই খেয়েছিলাম। ওই বউ ভাতের, হ্যাঁ বউ ভাতে এক থালায় দুজনে খেয়েছিলাম। তাছাড়া যেন আমরা কোনো দিন কারোর মাখা ভাতও খাই না। হ্যাঁ, আমি ওকে মেখে দেই, একবারে মেখে দিয়ে দিই, সেটা খায়। কিন্তু ওই যে এক থালায় বসে আমি মেখে দিচ্ছি খাচ্ছে, ওরকম টাইপের কিন্তু আমরা কখনো খাই না। খুদের ভাত ইচ্ছা মতো খেয়েছি, অনেকটা খেয়েছি। গৌতমেরটা আমি মাখিয়েছি, আর আমার থালায় ওরটাও লঙ্কা বললো ঝালঝাল করে মেখে দেবে, ঝালঝাল করে মেখে দিয়েছি, আমিও ঝালঝাল করে মেখেছি, আর খুব সুন্দর খেয়েছি, ভালো লেগেছে। তো আমি এখন যেহেতু এডিট করব, তো এই ঘরে কিছুক্ষণ এডিট করি। আর গৌতম এখন বসে বসে টিভি দেখছে, তো টিভি দেখতে থাক, আমি এডিট করি। এই যে হেডফোন নিয়ে চলে এসেছি, সব কাজগুলো কমপ্লিট করি, তারপরে মুখ টুক ধুয়ে ক্রিম মেখে ফ্রেশ হয়ে তারপরে ওই ঘরে গিয়ে শুট করবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, অনেক অনেক ভালোবাসা, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে, টাটা।